This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আপনারা সুপ্রিম কোর্টে যে লাইভ স্ট্রিমিং দেখছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের বলে রাখি যেটা শ্রাবন্তী বলল সিবিআই এর তরফ থেকে যে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে অর্থাৎ এখনো পর্যন্ত সিবিআই তদন্তে কি কি বিষয়গুলো সামনে এসেছে তদন্তে অগ্রগতি কতটা হয়েছে নতুন করে কি তথ্য রয়েছে সিবিআই এর কাছে সেই বিষয়গুলো স্ট্যাটাস রিপোর্টে রয়েছে। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। এই মুহূর্তে বিচারপতি সেই রিপোর্ট পড়ছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই রিপোর্ট, কারণ পুলিশের যখন সিবিআই এর কাছে যখন চলে যায় এই তদন্ত ভার, তারপর থেকে কিন্তু সাধারণ মানুষ বারংবার এই যে এত আন্দোলন হচ্ছে, এত বিচারের আশা করছেন তারা এটাই জানতে চাইছেন যে তদন্ত কতদূর এগোলো। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। এটা কিন্তু গোটা দেশের মানুষ আজ জানতে চায় যে সিবিআই যে তদন্ত করছে তাতে কি কি অগ্রগতি হয়েছে, এখনো পর্যন্ত কতটা এগোতে পেরেছে। গোটা দেশ আজ বিচারের আশায় রয়েছে, কিন্তু তদন্ত কতটা এগোলো সেটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টের ভিতরে প্রধান বিচারপতি সেই রিপোর্টটাই কিন্তু পড়ছেন। অর্থাৎ সিবিআই তদন্তে কোন কোন পার্ট সামনে আসতে এখনো নতুন করে এসছে সেটা সম্পূর্ণ সিল্ড, মুখ বন্ধ একটি খাম, যেটা সিবিআই যখন আদালতে দেবে সেটা শুধুমাত্র বিচারপতির কাছেই যাবে। এই মুহূর্তে বিচারপতি সেই স্ট্যাটাস রিপোর্ট পড়ছেন। এখনো পর্যন্ত তদন্তে ৫ তারিখ এবং তার পরবর্তীতে কোন কোন বিষয়গুলো কতটা এগোতে পেরেছে, কোন কোন নামই বা সামনে এসছে, কতটা এভিডেন্স পাওয়া গেছে, এই সব বিষয়গুলোর দিকে কিন্তু নজর রয়েছে। এবং আমরা যেটা শ্রাবন্তী সুমন বারংবার বলছিল যে আমরা গতবারে যখন শুনানি হয়েছিল আমরা দেখেছিলাম সময়টা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর হয়েছিল এবং জানিয়ে স্বয়ং বিচারপতি প্রশ্ন তুলেছিলেন যে সব কিছুতে এতটা ডিলে হয়েছে কেন, পোস্টমর্টমের টাইমিং, এফআইআর করার টাইমিং এবং পরবর্তী তারও আগে যেটা খুব ইম্পর্টেন্ট বাবা মাকে বলা, ফোন করা এবং তারা পরবর্তীতে নিজের মেয়েকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। এই সব বিষয়গুলো কিন্তু সুপ্রিম কোর্টের নজরে রয়েছে এবং আজকে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ, গোটা দেশ তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের দিকে, যেখানে দাঁড়িয়ে সিবিআই এর যে রিপোর্ট, সেখানে যে স্ট্যাটাস রিপোর্ট তারা দিয়েছে আদালতে, সেখানে কি রয়েছে। আমি সুমনের কাছে আরেকবার চলে যেতে চাইবো। লাইভ স্ট্রিমিং তো আমরা ছবিটা দেখাচ্ছি, তার পাশাপাশি কি চলছে সেখানে, আইনজীবী কি বলছেন, বিচারপতি বা কি বলছেন, লাইভ আমরা জানছি আমাদের রিপোর্টার থেকে। সুমন। লিমা, মেজর দুটো ডেভেলপমেন্ট হয়েছে সুপ্রিম কোর্টে। প্রথমত সলিসিটর জেনারেল জানিয়েছিলেন যে আরজি কর থেকে প্রিন্সিপালের বাড়ির দূরত্ব 15 থেকে 20 মিনিট। তখন কিন্তু সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টকে বললেন যে আপনাকে একটা চার্ট দেওয়া হয়েছে, আপনি সেই চার্টটা দেখতে পারেন। সেই চার্ট দেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দুটো বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন। এক, কখন এই আনন্যাচারাল ডেথ অর্থাৎ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হলো। সেখানে সুপ্রিম কোর্টে কিন্তু জানানো হয়েছে, কপিল সিব্বল জানিয়েছেন 1:47-এ ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। আই রিপিট, 1:47-এ ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। 2:55 অর্থাৎ এখানেও প্রায় 1 ঘন্টা 8 মিনিটের ব্যবধান। 2:55 থানায় এই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়। এই যখন সওয়াল জবাব চলছে তখন সলিসিটর জেনারেল বললেন এই মেয়েটি আমাদের প্রত্যেকের মেয়ে, এর সাথে যে ঘটনা ঘটেছে তাকে সেই স্পিরিট দিয়ে দেখা উচিত। অর্থাৎ কোথাও গিয়ে মানুষের যে কণ্ঠস্বর, যে দাবি বারবার করে উঠছিল সলিসিটর জেনারেলের গলাতেও সেই কথা, এই মেয়েটি আমাদের প্রত্যেকের মেয়ে, তাকে এই স্পিরিট দিয়ে দেখা উচিত। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি দুটো বিষয় সম্পর্কে পরিষ্কারভাবে জানতে চেয়েছেন। একটা, অস্বাভাবিক মৃত্যুর মামলা কখন রুজু হয়েছিল, সেখানে কিন্তু কপিল সিব্বল জানালেন 1:47-এ ডেথ সার্টিফিকেট ইস্যু হলেও মামলা রুজু হয়েছিল 2:55-তে। অর্থাৎ এখানেও কিন্তু সময়ের ফারাক 1 ঘন্টা 8 মিনিট। 15 থেকে 20 মিনিট সন্দীপ ঘোষের বাড়ি থেকে আরজি কর ঘটনা যখনই ঘটুক, এত দেরিতে কেন ডেথ সার্টিফিকেট, এত দেরিতে কেন এফআইআর দায়ের হলো, এত দেরিতে কেন এই আনন্যাচারাল ডেথ অভিযোগ দায়ের হচ্ছে থানায়, এই প্রশ্নগুলো কিন্তু এবার উঠছে সুপ্রিম কোর্টে আস্তে আস্তে। এক্স্যাক্টলি, যেটা নিয়ে একটু আগেই আমরা আলোচনা করছিলাম যে টাইম লাইনটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এর আগের দিনও যা হয়েছিল, আজকেও কিন্তু
সময়ের ওপর নজর দিচ্ছেন বিচারপতি এবং স্পেসিফিকভাবে কখন ডেথ সার্টিফিকেট দেওয়া হয়, কখন আনন্যাচারাল ডেথ অর্থাৎ অস্বাভাবিক মৃত্যু যে হয়েছে সেটা কখন ঘোষণা করা হয়, একদম স্পেসিফিক সময়ের ওপর জোর দিচ্ছেন এই মুহূর্তে প্রধান বিচারপতি। তিনি জানতে চাইলেন যে কোন সময় আনন্যাচারাল ডেথ অর্থাৎ অস্বাভাবিক মৃত্যুর সময় ঘোষণা করা হয়েছে এবং সিব্বলের তরফ থেকে কপিল সিব্বল তিনি জানিয়েছেন ঠিক 2:55-তে এই যে অস্বাভাবিক মৃত্যু তা ঘোষণা করা হয়েছে, কিন্তু ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে 1:47-এ। ঠিক যেমন সুমন বলছিল, এখানেও একটা বড় সময়ের ফারাক কিন্তু সামনে আসছে। লুকোনোর কিছু নেই, তুষার মেহতার তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে লুকোনোর কিছু নেই। দুপুর 1:47-এ ডেথ সার্টিফিকেট এবং অস্বাভাবিক মৃত্যু ঘোষণা 2:55-তে। আমি শ্রাবন্তীর কাছে ফিরে যেতে চাইবো। শ্রাবন্তী, সময়ের গ্যাপটা আবারও সেই প্রশ্নের মুখে। শ্রাবন্তী, লিমা, যেটা বারবার এর আগেও প্রশ্ন উঠেছিল, একই সঙ্গে আবারও আজকের সেই ইঙ্গিত দিয়েছেন যে আনন্যাচারাল ডেথ যেটা সময়টা যদি দেখা যায় সেটা দেখা যাচ্ছে প্রথমে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে 1:47-এ, পরে প্রায় 1 ঘন্টা পরে, 1 ঘন্টারও বেশি 2:55-র সময় দেখা যাচ্ছে ইউডি কেস রেজিস্টার হয়েছে। এখন প্রশ্ন হলো যে যখন ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে, প্রথম কথা হচ্ছে মৃত্যুর এতক্ষণ পরে ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং সেটা হাসপাতাল চত্বরে, একই সঙ্গে আনন্যাচারাল ডেথ কোথায় হয়? এর আগেও একাধিক জন প্রশ্ন তুলেছেন। ধরা যাক যে একটা রেল স্টেশনের পাশে কারোর ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে, ধাক্কা পেয়েছেন এবং তারপর মারা গেছেন, সেক্ষেত্রে পুলিশ একটা আনন্যাচারাল ডেথ প্রথম একটা ইউডি কেস রেজিস্টার করে শুরু করে। কিন্তু যেখানে দেখা যাচ্ছে একজন ডিউটিরত চিকিৎসক যিনি আগের রাতে ডিউটি করেছেন তাকে এই অবস্থায় পাওয়া গেল, সেই সময় কোনো এফআইআর না করে শুধুমাত্র আনন্যাচারাল ডেথ কেন, এই প্রশ্ন তুলছেন প্রধান বিচারপতি। একই সঙ্গে আজকে রাজ্য সরকার যেভাবে টাইম লাইনটা দেখাচ্ছে তার পরপরই সরাসরি এই প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি। তার অর্থাৎ আবারও সেই একই রকমভাবে যে কোথাও আনন্যাচারাল ডেথ বলার মানে কি ছিল। এবং যদি আমরা দেখি, একটু ব্যাকে দেখি, সেক্ষেত্রে আমরা দেখব কিছুক্ষণ আগেই অর্থাৎ 1:47-এ যখন ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তার কিছুটা আগেই নির্যাতে তার বাবা মাকে জানিয়ে দেওয়া হয়েছে যে আত্মহত্যার ঘটনা, পরবর্তী সময় সেটা চেঞ্জ করে দেওয়া। অর্থাৎ আত্মহত্যার ঘটনার ক্ষেত্রেও কিন্তু একটা ইউডি কেস রেজিস্টারের বিষয় থাকে। এই প্রশ্নগুলোই আজকের করতে চেয়েছেন প্রধান বিচারপতি। একই সঙ্গে তোমাকে বলবো যে কপিল সিব্বল তিনি আজকে যেটা বলেছেন যে এই তিলোত্তমা, তাকে আমরা মনে করছি যে সে আমাদেরই কন্যা সম এবং তাকে সেই স্পিরিট দিয়ে দেখছি, সেই স্পিরিট দিয়ে এই গোটা মামলাটি থাকবে। অর্থাৎ সারা ভারতবর্ষের কণ্ঠস্বর আজকে বলা যেতে পারে, সলিসিটর জেনারেল তাঁর কণ্ঠস্বরেও রয়েছে কোথাও গিয়ে তাদের এটা সেই বলা যেতে পারে রীতিমতো এই ঘটনা যেমন সবাইকে নাড়া দিয়েছে, আজকের আদালতেও সেই একই চিত্র দেখা গেল। একই সঙ্গে বারবার যেখানে আদালত হিট করতে চাইছে যে কেন ইউডি রেজিস্টার করা হয়েছে, কেন আনন্যাচারাল ডেথ রেজিস্টার করা হয়েছে, এই প্রশ্ন থেকে এখনও পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারেনি রাজ্য সরকার। কপিল সিব্বল এই শুনানিতে অংশগ্রহণ করেছেন, তিনি এর উত্তর দিচ্ছেন এই মুহূর্তে। বেশ, শ্রাবন্তী তুমি সঙ্গে থাকো, আমরা আবারও আসবো। এই মুহূর্তে লাইভ স্ট্রিমিংয়ের দিকে আমাদের নজর রয়েছে। সুপ্রিম কোর্টে বেশ কিছুটা সময় অতিক্রান্ত হয়েছে। We have photographs from 12:45 p.m. onwards of everything that happened. We have the original with us. Now, during the course of the previous hearings, and therefore I think though the investigation is going on, we can share this because you've all said it openly. Yes, Manoj. That there is evidence that there is a CCTV footage to indicate what time the accused enters the seminar room and what time he's exiting the seminar room. Correct. Right? This is shared with us. Now, obviously, therefore, there would be CCTV footage after 4:30 in the morning, throughout the day. Yes, there will be. Has the CCTV footage in its entirety been handed over to the CBI? Yes. Yes, we have taken. Yes. We have taken. You have taken the CCTV footage. But we had to reconstruct the scene because of the distance. But then, Mr. Solicitor, how do you explain this statement in your affidavit at small Roman 3 at page 14? Just see the last sentence.
My report, Manoj? Yes. Yes. Page 14, Manoj. Just one para above 7. Yes, Manoj. The SOC was apparently visiting you. তিলোত্তম ধর্ষণ খুন মামলায় সুপ্রিম শুনানি চলছে ইতিমধ্যেই। কখন তল্লাশি এবং সিজার বাজেয়াপ্ত করা হয়েছে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। দেহ বের করার পরেই করা হয়েছে এমনটা উত্তর পাওয়া গিয়েছে। আমার সহকর্মী সুমন রয়েছেন, সুমনের কাছ থেকে আমি আরও একবার এখনো পর্যন্ত কি কি স্টেটাস, কি কি অবজারভেশন, একটু বর্ণনা চাইব সুমন। শুভজিৎ, প্রথমে তোমাকে লেটেস্ট ডেভেলপমেন্টটা বলি। সুপ্রিম কোর্টে এই মুহূর্তে প্রধান বিচারপতি প্রশ্ন করলেন যে সিসিটিভি ফুটেজ যেখানে অভিযুক্তের সেমিনার হলে যাওয়ার ছবি দেখা যাচ্ছে, সেই সিসিটিভি ফুটেজ কি সিবিআইকে হ্যান্ডওভার করা হয়েছে? সিবিআই জানালো হ্যাঁ, তারা সেই সিসিটিভি ফুটেজ পেয়েছেন। এক্ষেত্রে মূল প্রশ্ন উঠে যাচ্ছে দুটো জায়গায়। কপিল সিব্বল যেটা জানাচ্ছেন যে 1:47 ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছিল, কিন্তু থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হলো 2:55, 1 ঘন্টা 8 মিনিটের ব্যবধান। কেন? পাল্টা প্রশ্ন উঠছে যে কেন জেনারেল ডায়েরি করা হলো, যেখানে অস্বাভাবিক মৃত্যুর বিষয়টা এমনি সামনে চলে এসছে, সেখানে এই জিডির কি পারপাস, এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলছে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি জানতে চাইছেন ইনকোয়েস্টের টাইম কখন। সিব্বল জানিয়েছেন 4:20 থেকে 4:40, অর্থাৎ সময় নিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বুঝতে চাইছে যে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসনের বা স্বাস্থ্য দপ্তরের এই বিষয়ে অস্বাভাবিক মৃত্যু হোক, ধর্ষণ, খুন, যে বিষয়ে হোক না কেন, সেখানে যারাই অভিযুক্ত থাকুক না কেন, সঠিক প্রক্রিয়া, সঠিক পদ্ধতি, তাদের মধ্যে কি আর্জেন্সি ছিল নাকি গড়িমসি করা হয়েছে? গড়িমসি করা হলে সময়ের অপচয় কেন? এই প্রশ্নগুলো কিন্তু সুপ্রিম কোর্টে উঠছে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি পরিষ্কারভাবে জানতে চাইছেন একটার পর একটা বিষয়। যেমনটা তোমাকে বললাম যে সিসিটিভি ফুটেজ কি সিবিআই পেয়েছে, সিবিআই জানালো হ্যাঁ। তারপরে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে কখন মৃত্যু জানা যায়, সেখানে কিন্তু সিব্বল জানাচ্ছেন, কপিল সিব্বল জানাচ্ছেন 1:47 ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছিল, তারপরে মামলা রুজু হয়েছে 2:55, 1 ঘন্টা 8 মিনিট পুলিশ কি করছিল? স্বাভাবিকভাবে এই প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্টে উঠছে। শুভজিৎ, আরও একটা বিষয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান বিচারপতি তিনি জিজ্ঞেস করছেন যে অভিযুক্ত কখন ভিতরে ঢুকেছিলেন, কখন বের হয়েছিলেন, নিশ্চয়ই তার সিসিটিভি ফুটেজ আছে। একইভাবে ভোর 4:30 পর থেকে সারাদিন কি কি হয়েছে নিশ্চয়ই সে বিষয়ে সিসিটিভি ফুটেজ আছে। সিব্বল বলেছেন আছে, পরেই সলিসিটর জেনারেল জানিয়েছেন ফুটেজ সব পাওয়া যায়নি, তাদের ক্রাইম সিন রিকনস্ট্রাক্ট করতে হয়েছে। সলিসিটর জেনারেল জানিয়েছেন মাত্র 27 মিনিটে 4টে ক্লিপিংস পাওয়া গিয়েছে। এটাও তো এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট। খুব ইম্পর্টেন্ট শুভজিৎ, খুব ইম্পর্টেন্ট। তার কারণ ক্রাইম সিন পুরোটা যদি সিসিটিভি মনিটর থাকতো তাহলে কিন্তু তদন্ত করতে সুবিধা হতো। সেখানে তারা পেয়েছেন 27 মিনিটের মাত্র 4টে ক্লিপিংস, এবং পরবর্তী যে রিকনস্ট্রাকশন করে সন্দীপ ঘোষের বয়ানের ভিত্তিতে বা কিংবা ওখানে যারা যারা উপস্থিত ছিলেন, যারা যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের বয়ানের উপর ভিত্তি করে কিন্তু এই রিকনস্ট্রাকশন করতে হয়েছে। 8:30 থেকে 10:45 পর্যন্ত ফুটেজ কলকাতা পুলিশ সিবিআইকে দিয়েছে কিনা তা প্রধান বিচারপতি এবার জানতে চাইলেন। এবার সিবিআই তরফ থেকে উত্তর আসবে তারা সেই সিসিটিভি ফুটেজ পেয়েছে কিনা। যেরকমভাবে ভোরবেলা সেমিনার রুমের ফুটেজ সিবিআই পেয়েছে, তেমন কি সকাল 8:30 থেকে 10:45 পর্যন্ত ফুটেজ ওখানে ছিল। তার কারণ পুরো ইনসিডেন্ট, সেখানে এই ঘটনা জানাজানি হওয়া, এগুলো কিন্তু এই সময়টাতে হয়েছে। সেক্ষেত্রে সিবিআই কি এগুলোকে তদন্ত করেছে, এই প্রশ্ন কিন্তু প্রধান বিচারপতি তুলছেন এবং জানতে চাইছেন। স্বাভাবিকভাবে বলা চলে যে সময় নিয়ে একটা টালবাহানা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। 1:47 ডেথ সার্টিফিকেট ইস্যু হলো, 2:55 অস্বাভাবিক মৃত্যুর মামলা থানায় জানানো হচ্ছে। কেন এই গড়িমসি, এই প্রশ্নগুলো খোঁজার জন্য এবং পুরো তদন্ত প্রক্রিয়ায়
পুলিশ এবং স্বাস্থ্য প্রশাসন তারা কি সিবিআইকে যথেষ্টভাবে কোঅপারেট করছে, সিবিআইয়ের কাছে কি যথেষ্ট সিসিটিভি ফুটেজ আছে, এই প্রশ্নগুলো যখন উঠছে তখন কিন্তু সিবিআইয়ের তরফ থেকে মারাত্মক একটা অভিযোগ করা হলো। সলিসিটর জেনারেল তিনি জানালেন যে সব ফুটেজ তারা পাননি, তারা পেয়েছেন 27 মিনিটের মাত্র 4টে ক্লিপিং। বাকি ফুটেজ কোথায় গেল এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠবে। একদমই তুমি আমাদের সঙ্গে থাকো সুমন। আমি আমার সহকর্মী শ্রাবন্তীর কাছে আরো একবার যাবো। এখনো পর্যন্ত লেটেস্ট যেটা আমরা জানতে পারছি 8:30 থেকে 10:45 পর্যন্ত ফুটেজ কলকাতা পুলিশ সিবিআইকে দিয়েছেন কিনা প্রধান বিচারপতি জানতে চেয়েছেন। শ্রাবন্তী, এখনো পর্যন্ত যা যা ডেভেলপমেন্ট আসছে সেক্ষেত্রে সময়ের যে একটা ব্যবধান, সেই সময়ের ব্যবধান সেটা প্রাক্তন অধ্যক্ষের বাড়ি থেকে কার্যকরের দূরত্ব হোক, বা ডেথ সার্টিফিকেট কখন ইস্যু করা হচ্ছে, বা সেক্ষেত্রে সিসিটিভি ফুটেজ সেই টাইমিংটা, এক্ষেত্রে এই সময়ের মাঝামাঝি সিচুয়েশনসগুলো কি কি হচ্ছে সেটা এখনো পর্যন্ত ডেভেলপমেন্টে খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে কিনা, কি মনে হয়? হবে, তার কারণ আজকে রাজ্য সরকার স্ট্যাটাস রিপোর্ট জমা দিল এবং তারাই আবার স্বীকার করে নিল যে ডেথ সার্টিফিকেট তৈরির ঘণ্টাখানেক পরে লেখা হচ্ছে অস্বাভাবিক মৃত্যুর কথা। আবার এই অস্বাভাবিক মৃত্যুর কথা অর্থাৎ ইউডি কেস শুরু করা হয়েছে, ইউডি কেস শুরু করার পরে আবার জিডি করা হচ্ছে। জিডি কখন করা হয়? যখন সাধারণত একটা জেনারেল ডায়েরি, তুমি আমি যখনই একটা অভিযোগ নিয়ে থানায় যাই, থানার যদি মনে করে যে সেটা তেমন গুরুত্বপূর্ণ নয় তখন প্রাথমিকভাবে জিডি করা হয়। যদি সেটা সত্যিই গুরুত্বপূর্ণ হয় তাহলে এফআইআর। অর্থাৎ একজন চিকিৎসক যিনি গতকাল রাতে পর্যন্ত ডিউটি করেছেন তাকে এরকম অবস্থায় পাওয়া গেছে, তার ডেথ সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে, তার ঘণ্টাখানেক পরে ইউডি কেস। শুধুমাত্র ইউডি কেস কেন? এই প্রশ্ন শীর্ষ আদালতের, কেন সেখান থেকে পদক্ষেপ নেওয়া হলো না এটাই বলতে চাইছেন প্রধান বিচারপতি এবং সেখানেও তিনি প্রশ্ন তুলেছেন। এই মুহূর্তে তোমাকে জানাবো যে স্পষ্টভাবে যেটা বলা হচ্ছে যে ফরেন্সিক রিপোর্ট সেটাও এখানে আজকে তুলে ধরা হয়েছে। দেখা যাচ্ছে যে প্রথমে তিলোত্তমাকে কীভাবে খুঁজে পাওয়া গেছিলো, তার শরীরের কোথায় কোথায় কী কী পরনে যে কাপড়টা ছিল সেখানে কী অবস্থায় ছিল সেইগুলি যেমন জানানো হয়েছে, এমন কি কন্ডিশনে তিনি ছিলেন এবং তার ইনজুরি মার্কস অর্থাৎ আঘাতের চিহ্ন কোথায় কোথায় ছিল, এই সমস্ত স্যাম্পেল সেগুলিকে সিএফএসএলে পাঠানো হয়েছে। একই সঙ্গে এদিনকে সিসিটিভি ফুটেজ সেটা সবটাকে দেওয়া হয়েছে, তার কারণ এটা আজকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে কখন মৃত্যু হয়েছে এবং তারপর এই কেস শুরু করা, পুলিশকে খবর দেওয়া, সেটার অনেকক্ষণ পর। আরো একটা বিষয় আমি একটু তোমার কি মনে হয় আমি জানতে চাই। আরো একটা বিষয় এখানে আমাদের আপডেট আসছে, আমি সেটা দেখেই বলছি যে সিবাল বলছি যে সিজার অনুযায়ী 8:30 থেকে 10:45 পর্যন্ত ফুটেজ দেওয়া হয়েছে, হার্ড ডিস্ক দেওয়া হয়েছে। এই যে 8:30 থেকে 10:45 পর্যন্ত ফুটেজ দেওয়া হয়েছে, এই সময়টা, এই ফুটেজের নিরিখে যদি আমি বিচার করি সেক্ষেত্রে বাকি সময়টা থেকে এই সময়টা কি খুব ইম্পর্টেন্ট? যদি দেখা যায় যে এই কথাগুলো কেন বারবার বলছেন শীর্ষ আদালত, তার কারণ হচ্ছে যে মৃত্যুর সময় কিভাবে কি ঘটনা ঘটেছিল, সেমিনার রুমের মধ্যে যদি সিসিটিভি নাও থাকে তার বাইরে থাকবে। অর্থাৎ বারবার শুভজিৎ আমরা সকলে মিলে যে প্রশ্নটা তুলছি, গোটা কলকাতা ভারতবর্ষ জুড়ে প্রশ্ন করা হচ্ছে যে একজন কি এর অ্যাকিউজড নাকি অনেকে পরিকল্পনা করে এই কাজটা করেছে, সেটা ওই সিসিটিভি ফুটেজে আসবে। অর্থাৎ বিভিন্ন বয়ান উঠে আসছে, সিসিটিভি ফুটেজ একমাত্র দেখাতে পারে ওই সেমিনার রুমে আদৌ এই মৃত্যু ঘটেছে নাকি অন্য ঘর থেকে তাকে নিয়ে আসা হচ্ছিল। অর্থাৎ কলকাতা পুলিশ যেটা বারবার বলছে যে অ্যাকিউজডকে দেখা গেছে সেখানে যেতে, সেই সেমিনার রুমে ঢুকতে, সেই সমস্ত ফুটেজ এসছে। শুধু কি সে একা ছিল নাকি আরও কারো ফুটেজ এসেছিল, সেই সময়টা কোথায় গেল? বাকি সকাল 4:30 থেকে ভোরবেলা থেকে ফুটেজটা কোথায়, সেটা কি সিবিআইকে দেওয়া হয়েছে? সিবিআই এর তুষার মেহতা সলিসিটর জেনারেল আজকের প্রতিবাদ করেন এবং সঙ্গে সঙ্গে তিনি বলেন যে বহু জিনিস তাদের হাতে আসেনি, তাদেরকে পুনর্নির্মাণ করতে হয়েছে। আমরা দেখেছি সাধারণত কোনো খুন হলে সেখানে গিয়ে ফের এই পুনর্নির্মাণ করতে হয়, সিবিআই হোক বা পুলিশ হোক তাদের পুনর্নির্মাণ করতে হয়। ফুটেজ না পাওয়ার জন্য তাদেরকে এই পুনর্নির্মাণ করতে হয়। তখন তড়িঘড়ি কপিল সিব্বল তিনি এই বিষয়টি তুলে ধরেন যে কি কি দেওয়া হয়েছে, তাদের সিজার লিস্টে কি কি রয়েছে, কতক্ষণের ডিউরেশনের ফুটেজ তাদের দেওয়া হয়েছে। এটা নিয়েই সন্দেহ প্রকাশ করছেন প্রধান বিচারপতি। আসলে তারা জানতে চাইছেন সিসিটিভি ফুটেজে কি ছিল, যদি না থাকে এই ঘটনার আগে পরে সেই ফুটেজগুলো কেন দেওয়া হয়নি, তাহলে কি সেখানেও প্রমাণ লোপাটের কোনো চেষ্টা করা হয়েছে? ট্যাম্পার্ড অফ এভিডেন্স, এই
খুনের প্রথম দিন থেকে প্রশ্ন উঠে আসছে, একাধিক প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। সিসিটিভি নিয়ে যে প্রশ্ন, সেটা নিঃসন্দেহে রাজ্য সরকারকে, কপিল সিব্বলকে, রাজ্য পুলিশকে অনেকটা ভোগান্তিতে পড়তে হবে। যদি না তারা সত্যি এই ফুটেজ দিয়ে থাকেন, তাহলে নিঃসন্দেহে এটা একটা বড় প্রশ্নের মুখে তো হবেই। একটা ফরেন্সিক রিপোর্টের কথা এখানে উল্লেখিত হচ্ছে শ্রাবন্তী, আমি সেটাও আরেকবার জানাই যে তুষার মেহতা তিনি বলছেন যে আমাদের হাতে ফরেন্সিক রিপোর্ট রয়েছে। সকাল 9:30টার সময় দেহ উদ্ধার হয়, 9:30। অর্ধনগ্ন অবস্থায় নির্যাতিতার দেহ উদ্ধার হয়েছে। জিন্স এবং আন্ডারগার্মেন্টস খোলা ছিল। তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে। তুষার মেহতা বলছেন তারা স্যাম্পেল টেস্ট পাঠানো হয়েছে। CFSL বেঙ্গলে স্যাম্পেল টেস্ট করা হয়েছে। বাংলায় এই স্যাম্পেল এইমসে পাঠানো হবে, CBI বলেছেন। আমি এই বিষয়টা একটু ডিটেলিংয়ে জানতে চাইবো। দেখো, যখন কোনো খুন হয় শুভজিৎ, সাধারণভাবে কেন CFSL এর দরকার হয়, কেন ফরেন্সিকের দরকার হয়? এক হচ্ছে শরীর জুড়ে অজস্র আঁচড়ের দাগ ছিল, অজস্র আঘাতের দাগ ছিল। যদি আঁচড়ের দাগ থাকে, তার মানে নখের একটা স্যাম্পেল কালেকশন হবে। সেই নখের স্যাম্পেলের সাথে যে অ্যাকিউজ রয়েছে তার কি কোনো বর্ণনা, তার কি স্যাম্পেলটা মিলবে নাকি সেটা মিলবে না? যদি সেটা না মেলে তাহলে সেটা কার ছিল? দ্বিতীয় হচ্ছে ডিএনএ পরীক্ষা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই ডিএনএ পরীক্ষা, এই সমস্ত বিষয়গুলি CFSL এর মাধ্যমে আসতে পারে। পরবর্তী সময় এই CFSL এর রিপোর্টটা অত্যন্ত কার্যকরী হবে। এখন দেখো, এর একটা পজিটিভ দিক আছে, এর একটা নেগেটিভ দিক আছে। কিছুটা স্যাম্পেল কালেক্ট করা হয়েছে, সেটা সত্যি যদি ঠিকঠাকভাবে কালেক্ট করা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে CFSL এর থেকে রিপোর্ট আসবে। CFSL আবার এটাও জানাতে পারে যে আরও কিছু নমুনার প্রয়োজন ছিল। এখন দুর্ভাগ্যের বিষয় যে তড়িঘড়িভাবে নির্যাতিতার দেহ পুড়িয়ে ফেলা হয়েছে এবং তার বাবা মার তাতে যথেষ্ট আপত্তি থাকার পরেও যে তড়িঘড়ির সাথে সেই দেহের শেষকৃত্য করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কোনো উপায় নেই। এখন সর্বোপরি বিষয়টা দাঁড়িয়ে রয়েছে এই আঁচড়ের দাগের উপরে রয়েছে, ডিএনএর উপরে রয়েছে, সেগুলি আদতে উদ্ধার করা সম্ভব কিনা সেটা নিঃসন্দেহে সময় বলবে। তবে আজকের CBI এর পক্ষ থেকে যেটা তুষার মেহতা জানিয়েছেন যে এই সমস্ত জিনিসগুলো ইতিমধ্যেই CFSL এর কাছে চলে গেছে। নিম্ন আদালতে শুভজিৎ যে মামলা চলছে সেখানেও এই রিপোর্টগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তার কারণ CBI এই সমস্ত রিপোর্ট জমা দেবে এবং সেখানে একজন অ্যাকিউজড না অনেকে অ্যাকিউজড, আদতে কি আগে পরিকল্পনা কিছু করা হয়েছিল কিনা, এই সমস্ত বিষয় উঠে আসবে। আজকে সেগুলোই আরেকবার খতিয়ে দেখতে চেয়েছে শীর্ষ আদালত। একই সঙ্গে যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে তার মধ্যে CBI কতদূর কী কাজ করেছে সেগুলোই আজকে ব্যাখ্যা করছেন তুষার মেহতা। তিনি তার কথায় বলেছেন যে এই মেয়ে আমাদের সবার মেয়ে, সেই স্পিরিটে তারা কাজ করবেন, তারা কাজ করছেন। আমরা যেরকমটা এত মিছিল মিটিং গত 9 তারিখ থেকে দেখে আসছি, প্রত্যেকে বলছেন এ আমাদের ঘরের মেয়ে, আমাদেরই একজন। উই ওয়ান্ট জাস্টিস থেকে উই ডিমান্ড জাস্টিস। আমি আরো একবার তোমার কাছে আসবো শ্রাবন্তী। আমি এই মুহূর্তে সুমনের কাছে যাই। সুমন, এই যে স্যাম্পল এইমসে পাঠানো হবে CBI বলছে, শুধু তাই নয়, বাংলার CFSL টেস্ট হয়েছে, এবার অন্যত্র CFSL পাঠানো হবে। তার কারণ এক্ষেত্রে একটা সন্দেহই বলবো, আমি একদম কনসিয়াসলি বলছি, সন্দেহের অবকাশ রয়েছে বলে ভেরিফাই করা। এই ভেরিফিকেশনটা এক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তুমি কি বলবে? শুভজিৎ, আমি তোমাকে একটা অন্য পার্সপেক্টিভ বলি। তোমার মনে আছে আনিস খানের ঘটনা? তখন কবর থেকে দেহ তুলে আবার ময়না তদন্ত করা গিয়েছিল, কিন্তু এক্ষেত্রে দ্বিতীয় ময়না তদন্তের আর কোনো অবকাশ নেই। সেক্ষেত্রে যে স্যাম্পেল এই মুহূর্তে CBIর হাতে রয়েছে, সেই স্যাম্পেলের উপর ভরসা করেই তাদেরকে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে তারা এইমসে এই স্যাম্পেল পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছেন। তার কারণ বাংলার CFSL একটা তদন্ত রিপোর্ট দিয়েছে, তারা যে ফরেন্সিক পর্যবেক্ষণগুলোকে পেয়েছে সেগুলোকে দিয়েছে। তারা চাইছেন তদন্তকে ফুল প্রুফ করার জন্য, যেহেতু সাধারণ মানুষ, দেশবাসী সেন্টিমেন্ট জড়িয়ে আছে এত বড় একটা ঘটনা, সেই জায়গায় দাঁড়িয়ে তারা অন্য রাজ্যের CFSL-গুলো এই স্যাম্পেল পাঠাবেন এবং সেখান থেকে রিপোর্ট আসা পর্যন্ত তারা অপেক্ষা করবেন। সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু আগামী সোমবারের মধ্যে CBI-কে এই সংক্রান্ত রিপোর্ট ফের পেশ করার কথা বলা হয়েছে। অন্যদিকে আরেকটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট সুপ্রিম কোর্টে, এই যে 27 মিনিটের 4টে ক্লিপিংস, কেন পুরো ক্লিপিং CBI পায়নি, এই জায়গায় কিন্তু একটা ইম্পর্টেন্ট কমেন্ট করেছেন কপিল সিব্বল। তিনি বলেছেন CCTV রেকর্ড হয়েছে সবটাই, কিন্তু কোনো টেকনিক্যাল গ্লিচের জন্য এই পার্টগুলো CBI-এর কাছে গিয়ে পৌঁছেছে। CCTV-তে টেকনিক্যাল গ্লিচ যদি হয়ে থাকে তাহলে পুরো CCTV-টা কি আদৌ আছে? থাকলে সেখান থেকে টেকনিক্যাল গ্লিচের জন্য কোনো অংশ কেটে গেছে? এই প্রশ্নগুলো কিন্তু উঠে যাচ্ছে কপিল সিব্বলের এই কমেন্ট। অ্যাবসলিউটলি। আরো একটা বিষয়, কিছু গোলমাল এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। আমি তোমাকে সেই জায়গাটা একটু ব্যাখ্যা চাইবো সুমন। মানে আমরা অনেক ক্ষেত্রে অনেকগুলো জায়গা বুঝতে পারছি না। যেমন ধরো,
প্রধান বিচারপতি বলছেন যে এক্ষেত্রে কলকাতা পুলিশ এবং ইন্দিরা মুখার্জি প্রেসমিট করে বলেছিলেন 12:25 থেকে সিজার লিস্ট ইনকোয়েস্ট বাকি কাজ হচ্ছিল 12:25 12:25 সেই ছবি পুলিশ দেখিয়েছে, তখন দেহ পড়েছিল। তাহলে কপিল সিব্বাল কিভাবে বলছেন দেহ নিয়ে যাওয়ার পর সিজার লিস্ট? এক্ষেত্রে একটা গোলমাল বা একটু সংশয়ের জায়গা তৈরি হচ্ছে না? ডেফিনেটলি টাইম লাইন নিয়ে একটা সংশয় তো তৈরি হচ্ছে। তার কারণ এই যে তিলোত্তমাকে কখন ডিসকভার করা হয় এই পার্টিকুলার টাইম নিয়েও কিন্তু কনফিউশন আছে। সলিসিটর জেনারেল এবং কপিল সিব্বল অর্থাৎ রাজ্যের আইনজীবী, অন্যদিকে সিবিআইয়ের আইনজীবী, সলিসিটর আইনজীবী, দুজনের মধ্যে কিন্তু কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে এবং পাল্টা প্রশ্ন চলছে সুপ্রিম কোর্টে। তোমাকে পরিষ্কার করে বলি যে দুজনের কাছেই কপি রয়েছে, দুজনের কাছে ডিফারেন্ট টাইমের কথা তারা বলছেন। স্বাভাবিকভাবেই একটা কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে, যেখানে সুপ্রিম কোর্ট এই তদন্তটাকে সকলের সামনে এখনই আনতে চায় না, সুপ্রিম কোর্টে ওপেন কোন কমেন্ট করতে চায় না। তাই আগামী দিনে সিবিআই কিন্তু আবার একটা স্ট্যাটাস রিপোর্ট ফাইল করবে এই তদন্তের বিষয়টাতে। সেখানে কিন্তু ফের কন্ট্রাডিকশন দেখা গেলে সুপ্রিম কোর্ট যাবতীয় পদক্ষেপ করবে। স্বাভাবিকভাবে বলা চলে মূলত 2-3টে পয়েন্ট এখানে খুব ভাইটাল হয়ে দাঁড়াচ্ছে আজকের শুনানিতে। এক, এত দেরিতে কেন পদক্ষেপ রাজ্য প্রশাসনের? কেন সন্দীপ ঘোষ তার বাড়ি থেকে আরজি করে দূরত্ব 15 থেকে 20 মিনিট, এত দেরিতে সবকিছু সবার সামনে আসছে? 1:47 ডেথ সার্টিফিকেট ইস্যু হওয়ার পরে 2:55 অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হচ্ছে, তার মাঝখানে একটা আবার জেনারেল ডায়েরিও হয়ে যাচ্ছে। জেনারেল ডায়েরির কী প্রয়োজনীয়তা? সুপ্রিম কোর্ট এই প্রশ্ন তুলছে। পাশাপাশি ইনকোয়েস্টের সময় ভিডিওগ্রাফি হয়েছিল কিনা সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে, সেখানে হ্যাঁ জানানো হয়েছে। তাহলে সিসিটিভির প্রত্যেকটা পার্ট ওয়াইজ কেন সিবিআইকে হ্যান্ড ওভার করা হয়েছে? কেন একটা ফুল সিসিটিভি ফুটেজ নেই? সেখানে কপিল সিব্বল বলছেন একটা টেকনিক্যাল গ্লিচ হয়ে থাকতে পারে। স্বাভাবিকভাবেই পুরো বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে কিন্তু প্রশ্ন উঠছে, ধোঁয়াশা তৈরি হচ্ছে। সেজন্যই পূর্ণাঙ্গ তদন্ত করে আবারও কিন্তু রিপোর্ট ফাইল করার কথা সুপ্রিম কোর্ট জানালেন সিবিআইকে। সেই সিবিআই যতক্ষণ এই রিপোর্ট সাবমিট করবে ততদিনে কিন্তু সিবিআই স্যাম্পল, যেহেতু দ্বিতীয় ময়না তদন্তের কোনো অবকাশ নেই, তাই স্যাম্পল পাঠাবে এইমসে, স্যাম্পল পাঠাবে অন্য রাজ্যের সিএফএসএলগুলোতে। সেখান থেকে যে রিপোর্ট আসবে তাকে অ্যাকোমোডেট করে সিবিআই কিন্তু রিপোর্ট জমা করবে সুপ্রিম কোর্টে।